হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের একটা সংবাদ দিতে চলেছি। সেটা হচ্ছে কি না, তোমরা যারা এনএসওইউ তোমরা যারা এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তে তোমরা মাস্টার্স অর্থাৎ পিজি কোর্স করছো এডুকেশন নিয়ে, তোমরা যারা এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানী পিজি কোর্স করছো, তো তোমাদের বলি যে এই চ্যানেলে তোমাদের পিজি কোর্সে যে 2 বছরের কোর্স, তো সেখানে একেবারে সিলেবাস ধরে সিলেবাসে যেরকম রয়েছে সেই রকম ভাবে বিষয়গুলোকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে খুব সহজ সরল বোধগম্য ভাষায় উপস্থাপন করা হবে, অর্থাৎ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হবে যাতে তোমরা বিষয়গুলো পড়তে পারো। তোমরা অনেকে এমন আছো যে তোমরা কেউ বাইরে রয়েছো বা কেউ বাড়িতে বিভিন্ন কাজে ব্যস্ত থাকো, তো তাই তোমরা যাতে তোমাদের পাঠের বিষয়গুলোকে এখান থেকে জেনে নিতে পারো, যে বিষয়টাতে কি বলা রয়েছে সেটা একটু জানি। তোমরা যদি সিলেবাসটাকে ভালোভাবে জানো, সিলেবাসের বিষয়গুলো সম্পর্কে খুঁটিনাটি ধারণা থাকে, তোমরা কিন্তু লিখে দিয়ে আসতে পারবে। আর একটা কথা বলি, এনএসইউ তে ভর্তি মানে তোমরা যারা মানে ভর্তি হওয়ার আগে তোমাদের এইরকম একটা ধারণা থাকে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি মানে হচ্ছে সেখানে কোনো কিছু ব্যাপার নয়, সেখানে যাবো, দেখে দেখে লিখবো, পরীক্ষা দেবো, চলে আসবো, অথবা সেখানে যাই লিখি না কেন মোটামুটি পাস করে দেয়, ভালো নাম্বার দেয় ইত্যাদি বিষয়। এগুলো ধারণা কি, এই সমস্ত ধারণা কিন্তু একদম ভুল। কারণ এখানে একেবারে সেই কলেজ লেভেলে যেরকম ভাবে গার্ড দেওয়া হয়, তো সেইভাবেই গার্ড দেওয়া হয়, ঠিক আছে। আর এখানে কোনো রকম সুযোগ দেওয়া হয় না ওই যে দেখে লেখার যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে একদমই নেই। তো যাই হোক, তোমরা যারা পিজি কোর্স করছো এডুকেশন নিয়ে, তোমরা যাতে পুরো সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ বিষয়টাকে জানতে পারো, তার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ভিডিওর মাধ্যমে একেবারে সিলেবাস ওয়াইজ বই ধরে পড়ানোর ব্যবস্থা থাকছে। তো তোমরা চাইলে চ্যানেলের সঙ্গে থাকতে পারো। তো আজকে আমি তোমাদের শুধু সিলেবাস সম্পর্কে একটু জানাচ্ছি। চলো আমরা সিলেবাসটাকে জেনে নিই। তো এখন আমরা আলোচনা করব আমাদের সিলেবাসটা। তাহলে দেখো, প্রথম রয়েছে কি পেপার ওয়ান। পেপার ওয়ানে কি রয়েছে? ফিলোসফি অফ এডুকেশন, অর্থাৎ কি শিক্ষায় দর্শন, অ্যান্ড হিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ কি না ভারতীয় শিক্ষার ইতিহাস। তো প্রথমে দেখো এখানে মডিউল ওয়ান রয়েছে। মডিউল ওয়ান মানে প্রত্যেকটা পেপারে আমাদের দুটো করে মডিউল রয়েছে। দেখো মডিউল টু, আবার উপরে দেখো রয়েছে মডিউল ওয়ান। এই মডিউল ওয়ানে রয়েছে ফিলোসফি অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষায় দর্শন। ইউনিট ওয়ানে রয়েছে দেখো ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলোসফি, অর্থাৎ দর্শনের পাশ্চাত্য সম্প্রদায়। দর্শনের পাশ্চাত্য মানে ওয়েস্টার্ন মানে পাশ্চাত্য, পশ্চিমী যে সমস্ত স্কুল বা সম্প্রদায়গুলো রয়েছে সেগুলো, বা চিন্তাধারা আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে আমাদের যেগুলো পড়তে হবে, আইডিয়ালিস্টিক অর্থাৎ ভাববাদ, ন্যাচারালিস্টিক প্রকৃতিবাদ, রিয়েলিস্টিক বাস্তববাদ, প্রাগমাটিক্স মানে প্রয়োগবাদ, অ্যান্ড মার্কসিস্ট স্কুল এবং কি মার্কসীয় সম্প্রদায়। ঠিক আছে, তাহলে এই সম্প্রদায়গুলো আমাদের জানতে হবে ফার্স্ট ইউনিট। সেকেন্ড ইউনিটে দেখো ওরিয়েন্টাল স্কুলস অফ ফিলোসফি, দর্শনের বিভিন্ন প্রাচ্য সম্প্রদায়গুলো কি কি, মানে এগুলো আমাদের ভারতীয়। ঠিক আছে, সেখানে আমাদের জানতে হবে ব্রাহ্মণিক, বৌদ্ধিস্ট অ্যান্ড ইসলামিক স্কুলস, মানে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা এবং ইসলামীয় যে শিক্ষা চিন্তা বা শিক্ষা ব্যবস্থা, সেটা আমাদের জানতে হবে। তৃতীয় ইউনিটে রয়েছে এইমস অ্যান্ড কনসেপ্ট অফ এডুকেশন উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশ্যালিস্ট ভিউ ইন এডুকেশন। কি বলছে? এইমস অ্যান্ড কনসেপ্ট অফ এডুকেশন, শিক্ষার লক্ষ্য এবং ধারণা জানতে হবে। সেটা কি না টু দ্য ইন্ডিভিজুয়ালিস্টিক অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক অ্যান্ড সোশ্যালিস্টিক ভিউ ইন এডুকেশন, শিক্ষার সমাজতান্ত্রিক। তাহলে পুরো মিনিংটা কি হয় না শিক্ষার সমাজতাত্ত্বিক এবং ব্যক্তিতান্ত্রিক যে লক্ষ্য, বা শিক্ষার সমাজতান্ত্রিক বা ব্যক্তিতান্ত্রিক যে ধারণা, শিক্ষার যে ধারণা সেটা আমাদের জানতে হবে। তাহলে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য এবং ধারণা আমাদের জানতে হবে থার্ড ইউনিটে। এবারে চতুর্থ ইউনিট দেখো
এডুকেশনাল ফিলোসফি অফ প্লেটো, রুসো, ফ্রয়েবেল, পেস্তালজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড মহাত্মা গান্ধী। কি বলছে? এডুকেশনাল ফিলোসফি মানে শিক্ষামূলক বা শিক্ষা সংক্রান্ত যে দর্শন, মানে শিক্ষার সম্পর্কে এনাদের ধারণা বা মানে তাদের যে অবদান সেগুলো জানতে হবে। তাহলে এডুকেশনাল ফিলোসফি শিক্ষামূলক দর্শন কার কার জানবো? প্রথমে রয়েছে প্লেটো, তারপরে রয়েছে রুসো, ফ্রয়েবেল, পেস্তালজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ টেগোর এবং মহাত্মা গান্ধী। এদের যে শিক্ষামূলক দর্শন বা এদের মতবাদ মানে শিক্ষাক্ষেত্রে এদের ভূমিকা, এগুলো আমাদের জানতে হবে। পঞ্চম যে ইউনিট রয়েছে সেখানে রয়েছে দেখো সাম ইস্যুজ ইন এডুকেশন, শিক্ষায় কিছু প্রসঙ্গ আমাদের রয়েছে। সেখানে প্রথম রয়েছে দেখো ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন ইন এডুকেশন, শিক্ষায় স্বাধীনতা এবং শৃঙ্খলা। দ্বিতীয়ত দেখো ডেমোক্রেটিক আইডিয়াজ ইন এডুকেশন, শিক্ষায় গণতান্ত্রিক যে সমস্ত ধারণাগুলো রয়েছে সেগুলো। তৃতীয় রয়েছে এডুকেশন অ্যান্ড হিউম্যানিটি, অর্থাৎ শিক্ষা এবং মানবতাবাদ। চারে রয়েছে ইন্টারনালাইজেশন ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষায় আন্তর্জাতিকতাবাদ বা আন্তর্জাতিকতাবোধ। ঠিক আছে, এবারে দেখো দ্বিতীয় মডিউল হিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিয়া, ভারতীয় শিক্ষার ইতিহাস। সেখানে 6 ইউনিট, মানে দেখো উপরে 5টা ইউনিট পর্যন্ত কমপ্লিট ফার্স্ট মডিউলে, সেকেন্ড মডিউলে 6 থেকে শুরু। 6 ইউনিটে রয়েছে কি না এডুকেশন ইন বেদিক অ্যান্ড পোস্ট বেদিক পিরিয়ড, তাহলে বৈদিক এবং পরবর্তী বৈদিক যুগের ইতিহাস আমাদের জানতে হবে। সপ্তম ইউনিটে রয়েছে ব্রাহ্মণিক এডুকেশন ইন বৌদ্ধিস্ট পিরিয়ড অ্যান্ড ইসলামিক এডুকেশন ইন দ্য মেটাবেদিক ইন্ডিয়া। তাহলে কি বলছে দেখো মধ্যযুগীয় ভারতে বা মধ্যযুগে ব্রাহ্মণিক শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা, বৌদ্ধিক শিক্ষা ব্যবস্থা বা বৌদ্ধ যে শিক্ষা ব্যবস্থা ছিল মানে বুদ্ধদেবকে কেন্দ্র করে, আর ইসলামিক শিক্ষা ব্যবস্থা অর্থাৎ মুসলিম শিক্ষা ব্যবস্থা, তো সেটা আমাদের জানতে হবে। অষ্টম ইউনিটে রয়েছে দেখো এডুকেশন ইন ইন্ডিয়া ডিউরিং ব্রিটিশ রুল উইথ স্পেশাল রেফারেন্স। দেখো এখানে কি রয়েছে এডুকেশন ইন ইন্ডিয়া ডিউরিং ব্রিটিশ রুল, অর্থাৎ ব্রিটিশরা যখন আমাদের ভারতবর্ষে ছিলেন তখন করার যে শিক্ষা সেটা আমাদের জানতে হবে। সেখানে কিছু কিছু স্পেশাল রেফারেন্স দিয়েছে, মানে কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, মানে কাদের ব্যাপারে বা কোন কোন বিষয় রয়েছে সেই সময়কার। প্রথমে রয়েছে দেখো অ্যাডামস রিপোর্ট, যেটা 1835 থেকে 1838 অ্যাডামস রিপোর্ট। দ্বিতীয়ত রয়েছে কি মেকলিজ মিনিট অন ইন্ডিয়ান এডুকেশন, ভারতীয় শিক্ষায় মেকলি মিনিট, যেটা হচ্ছে 1835। তৃতীয়ত দেখো উডস ডিসপ্যাচ, অর্থাৎ উডের ডিসপ্যাচ রয়েছে, যেটা প্রকাশিত হয়েছিল বা যেটা তৈরি করা হয়েছিল 1854। এবারে দেখো চতুর্থত রয়েছে ফার্স্ট ইন্ডিয়ান এডুকেশন কমিশন, প্রথম ভারতীয় শিক্ষা কমিশন অথবা হান্টার কমিশন বা প্রথম ভারতীয় শিক্ষা কমিশন 1882, 1882 সালে এই কমিশন বা কমিটি তৈরি করা হয়। পঞ্চম রয়েছে দেখো ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন, যেটা তৈরি হয় 1902 সালে। আর কি ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন অর স্যাডলার কমিশন। দেখুন তাহলে স্যাডলার কমিশন বা ক্যালকাটা বিশ্ববিদ্যালয় কমিশন, যেটা তৈরি হয় 1917 অর্থাৎ 1917 থেকে 1919 মানে 1917 থেকে 1919 পর্যন্ত। ঠিক আছে, স্যাডলার কমিশন। তারপরে দেখো পোস্ট ওয়ার এডুকেশন কমিশন অর সার্জেন্ট রিপোর্ট। পোস্ট ওয়ার মানে বিশ্বযুদ্ধের পরবর্তী, ঠিক আছে, যুদ্ধ পরবর্তী শিক্ষা কমিশন অথবা সার্জেন্ট কমিশন, যেটা হচ্ছে 1944, এখানে নেই, ওটা হবে 1944। ঠিক আছে, এবারে ইউনিট 9 কি রয়েছে দেখো এডুকেশন ইন ফ্রি ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু। এবার কি বলছে এডুকেশন ইন ফ্রি ইন্ডিয়া মানে মুক্ত ভারত মানে স্বাধীন ভারতে
স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এখানে আমাদের জানতে হবে। সেখানে বিশেষ কতগুলো বিষয় তুলে দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে ইন্ডিয়ান এডুকেশন কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন और রাধাকৃষ্ণন কমিশন 1948 to 1949, 1948-49। এটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন, ঠিক আছে। তারপরে দেখো দ্বিতীয়ত সেকেন্ডারি এডুকেশন কমিশন, যেটা মাধ্যমিক শিক্ষা কমিশন অথবা মুদেলের কমিশন, এটা হচ্ছে 1953, মানে এটা 52-53, ঠিক আছে, 1952 থেকে 1953। তারপর দেখো ন্যাশনাল এডুকেশন কমিশন, মানে জাতীয় শিক্ষা কমিশন অথবা কোঠারি কমিশন, ডক্টর ডিএস কোঠারির নেতৃত্বে কোঠারি কমিশন তৈরি করা হয়। তো এই কমিশনটি 1964 থেকে 1966 মধ্যে তৈরি হয় বা তাদের সুপারিশগুলো করে শিক্ষা সংক্রান্ত। তারপরে দেখো ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986, 1986 সালে গঠিত হওয়া জাতীয় শিক্ষার যে নীতি, জাতীয় শিক্ষার নীতি সেটা, অ্যান্ড সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্টস, এবং তার পরবর্তী উন্নয়ন, ঠিক আছে। এবার দেখো ইউনিট 10, 10 নম্বর যে ইউনিট, সেটাতে কি রয়েছে, সাম ইস্যু ইন ইন্ডিয়ান এডুকেশন, ভারতীয় শিক্ষা প্রসঙ্গে, মানে ভারতীয় শিক্ষার কিছু প্রসঙ্গ, ঠিক আছে। সেখানে প্রথমেই রয়েছে দেখো উমেন্স এডুকেশন, নারী শিক্ষা। 2 রয়েছে অ্যাডাল্ট এডুকেশন, বয়স্ক শিক্ষা। 3 রয়েছে নন ফর্মাল এডুকেশন, মানে কি ফর্মাল মানে কি প্রথাগত, আর নন ফর্মাল মানে মানে যেখানে হচ্ছে প্রথা মানা হবে না, ঠিক আছে, এরকম একটা শিক্ষা ব্যবস্থা, সেটাকে কি বলবো, প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থা। তাহলে নন ফর্মাল এডুকেশন মানে প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থা। চতুর্থত কি রয়েছে, ভোকেশনাল এডুকেশন, বৃত্তি শিক্ষা, মানে কারিগরি শিক্ষা যেটাকে বলা হয় আর কি, ভোকেশনাল এডুকেশন। আচ্ছা, পঞ্চমত রয়েছে টিচার এডুকেশন, অর্থাৎ শিক্ষক শিক্ষা, মানে এখানে শিক্ষক প্রশিক্ষণের ব্যাপারে রয়েছে। এরপর কি রয়েছে না এডুকেশন ফর অল, অর্থাৎ সবার জন্য শিক্ষা ব্যবস্থা। তাহলে সবার জন্য শিক্ষাও রয়েছে। আচ্ছা, এরপর দেখো রেফারেন্স রয়েছে, এটা দরকার নেই, তোমাদের কি বই নিয়ে পড়তে হবে সেটা আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো, যে একটা বই কিনলে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। এর মধ্যে আবার ইংরেজি বই বেশি রয়েছে, তোমরা যারা বেঙ্গলি মিডিয়াম তাদের সমস্যা হবে, এই জন্য আমি ওই নিয়ে একটা ভিডিও করে দেবো, ঠিক আছে। এবার দেখো পেপার 2, যেখানে রয়েছে কি সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ কি না শিক্ষার মনোবৈজ্ঞানিক ধারণা বা মনোবৈজ্ঞানিক যে ব্যাখ্যা যাই বলতে পারো। এখানেও একই ব্যাপার, মডিউল 1 বা নিচে দিকে মডিউল 2 রয়েছে। দেখো প্রথম মডিউলে কি রয়েছে, দেখো সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, শিক্ষার মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা বা মনোবৈজ্ঞানিক ভিত্তি। প্রথম ইউনিটে রয়েছে এডুকেশনাল সাইকোলজি, শিক্ষামূলক মনোবিজ্ঞান, ডেফিনেশন অফ এডুকেশনাল সাইকোলজি, শিক্ষামূলক মনোবিজ্ঞানের সংজ্ঞা, স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি, শিক্ষামূলক মনোবিজ্ঞানের পরিধি, মডার্ন ট্রেন্ড অ্যান্ড মেথড অফ এডুকেশনাল সাইকোলজি। তাহলে এখানে আমাদের জানতে হচ্ছে কি মডার্ন ট্রেন্ডস অ্যান্ড মেথডস অফ এডুকেশনাল সাইকোলজি, অর্থাৎ শিক্ষামূলক যে মনোবিজ্ঞান তার আধুনিক প্রবণতা এবং কি না শিক্ষা মনোবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতিগুলো। তারপরে দেখো ইউনিট 2তে রয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ লার্নার্স মানে শিক্ষার্থীদের বৃদ্ধি এবং বিকাশ। এখানে কনসেপ্ট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তাহলে প্রথমে ধারণা, বৃদ্ধি বিকাশের ধারণা, তারপর হচ্ছে স্টেজেস অফ ডেভেলপমেন্ট, বিকাশের বিভিন্ন স্তর, ডিটারমিনেন্টস অফ ডেভেলপমেন্ট, বিকাশের বিভিন্ন নির্ধারক, ঠিক আছে। তারপরে রয়েছে মানে ডেভেলপমেন্ট মানে তোমার বিকাশের উপর বিভিন্ন প্রভাব বিস্তারকারী উপাদান, ঠিক আছে। ডিটারমিনেন্টস মানে এটাও, ঠিক আছে, মানে নির্ধারকগুলো কি কি এক কথায়। এবার রয়েছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, যেখানে রয়েছে বংশগতি এবং পরিবেশ। তারপর রয়েছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ শারীরিক বিকাশ, মোটর ডেভেলপমেন্ট, তার মানসিক বিকাশ,
ইমোশনাল, তার আবেগমূলক বিকাশ, অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, তার সামাজিক বিকাশ, এগুলো কিন্তু আমাদের জানতে হবে এই ক্ষেত্রে। ঠিক আছে, তৃতীয় ইউনিটে রয়েছে দেখো দ্য প্রসেস অফ লার্নিং, শিখনের প্রক্রিয়া, কনসেপ্ট অ্যান্ড টাইপ অফ লার্নিং, শিখনের ধারণা এবং বিভিন্ন স্তর, মানে অ্যাকচুয়ালি স্তর নয়, টাইপ মানে হচ্ছে প্রকারভেদ। ঠিক আছে, শিখন কীরকম, কত রকমের হয় সেগুলো আমাদের জানতে হবে। তারপরে রয়েছে কি থিওরিজ অফ লার্নিং, শিখনের বিভিন্ন তত্ত্বগুলো, সেখানে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো কতগুলো রয়েছে দেখতে পাবো আমরা। প্রথমে রয়েছে প্যাভলভস কন্ডিশনিং, প্যাভলভের হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব, মানে ক্লাসিক্যাল কন্ডিশনিং এখানে আমরা জানবো। থর্নডাইকের হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, প্রচেষ্টা ও ভুল তত্ত্ব, এটাকে আবার সংযোজনবাদও বলা হয়। ঠিক আছে, সেগুলো আমরা পড়ার সময় জানবো। এরপরে রয়েছে স্কিনার্স অপারেন্ট কন্ডিশনিং, স্কিনারের সক্রিয় অনুবর্তন অ্যান্ড গেস্টাল্ট তত্ত্ব, মানে সমগ্রতাবাদ তত্ত্ব আমাদের জানতে হবে। তারপরে কি রয়েছে মডার্ন ভিউজ অফ লার্নিং, শিখনের বর্তমান বা আধুনিক ধারণা। ঠিক আছে, শিখনের আধুনিক ধারণা বা আধুনিক ব্যাখ্যা, এটা আমাদের রয়েছে। চতুর্থ ইউনিটে কি রয়েছে, ট্রান্সফার অফ লার্নিং, শিখনের সঞ্চালন। ঠিক আছে, বা শিখনের রূপান্তর। হ্যাঁ, শিখন এক স্থান থেকে অন্য স্থানে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায়, একজনের কাছ থেকে অন্যজনের কাছে যখন যাচ্ছে, স্থানান্তর করছে, সেটাকেই বলা হচ্ছে ট্রান্সফার অফ লার্নিং। কনসেপ্ট অ্যান্ড টাইপ অফ ট্রান্সফার, এই সঞ্চালনের ধারণা এবং প্রকার। থিওরিজ অফ ট্রান্সফার অ্যান্ড ইউজ অফ ট্রান্সফার ইন টিচিং লার্নিং। তাহলে কি থিওরিজ অফ ট্রান্সফার, এই যে ট্রান্সফারের তত্ত্ব রয়েছে কতগুলো, সেগুলো আমাদের জানতে হবে। এবং কি এই ট্রান্সফারটাকে শিক্ষণ, মানে টিচিং অর্থাৎ শিক্ষণ, আর লার্নিং শিখন, একটা কয় মূর্ধন্য ষ আর একটা হচ্ছে শুধু খ। তাহলে শিক্ষণ এবং শিখনে এই ট্রান্সফার বা সঞ্চালনটাকে কিভাবে ব্যবহার করব। ঠিক আছে, এবারে পঞ্চম ইউনিটে রয়েছে মেমোরি অ্যান্ড ফরগেটিং, তাহলে স্মৃতি এবং বিস্মৃতি, মানে মেমোরি মানে স্মৃতি, আর ফরগেটিং মানে ভুলে যাওয়া, বিস্মৃতি। তাহলে কনসেপ্ট অফ মেমোরি, স্মৃতির ধারণা, অ্যান্ড ফরগেটিং, বিস্মৃতির ধারণা। বিস্মৃতি মানে ভুলে যাওয়া, বিস্মৃতি, স্মৃতি বিস্মৃতি, বিপরীত শব্দের মতো আর কি। তাহলে প্রসেসেস ইনভলভ ইন মেমোরি, স্মৃতির যে বিভিন্ন পদ্ধতি সেগুলো আমাদের দেখতে হবে। ইনফরমেশন প্রসেসিং মডেল অফ মেমোরি, ঠিক আছে, মানে তথ্য প্রক্রিয়াকরণ যে মডেলগুলো রয়েছে আমাদের স্মৃতির উপর, সেগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, তথ্য প্রক্রিয়াকরণ মডেল আমাদের জানতে হবে। সেখানে রয়েছে দেখো কজেস অফ ফরগেটিং, তারপরে রয়েছে ভুলে যাওয়ার কারণ, মানে বিস্মৃতি কি কি কারণে হয়, আমরা ভুলে যাই কেন, সেখানে অনেক রকম কারণ রয়েছে। আচ্ছা, তারপরে রয়েছে দেখো নেচার অফ ফরগেটিং, মানে ভুলে যে যাই, মানে বিস্মৃতি যে ঘটে তার প্রকৃতি কেমন, অ্যাকর্ডিং টু নেচার অফ প্রসেসিং অ্যান্ড আদার কগনিটিভ ভিউজ। কি বলছে, মানে তথ্য প্রক্রিয়াকরণ কিভাবে করছি তার উপর ভিত্তি করে, মানে আমি বিষয়টাকে নিয়ে কতবার অনুশীলন করছি, কি কতবার পড়াশোনা করছি তার উপর ভিত্তি করে, এবং মানসিক দিক থেকে, এই বলছে না যে কগনিটিভ ভিউজ, মানে মানসিক দিকের উপর ভিত্তি করে, মানসিক দিকের উপর মানসিক দিক থেকে এবং তথ্যগুলোকে কিভাবে প্রক্রিয়া করানো হচ্ছে সেদিক থেকে বিস্তৃতির যে প্রকৃতি, নেচার, ঠিক আছে, সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট মডিউল চলে গেল আমাদের সেকেন্ড পেপারে। এবারে সেকেন্ড মডিউল, ফ্যাক্টরস রিলেটেড টু লার্নিং, শিখনের যে সমস্ত উপাদানগুলো রয়েছে। ঠিক আছে, প্রথমে রয়েছে লার্নার্স ইন্টেলিজেন্স, শিক্ষার্থীর বুদ্ধি, কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির ধারণা, নেচার অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির প্রকৃতি, নেচার অফ ইন্টেলিজেন্স অ্যাকর্ডিং টু স্পিয়ারম্যান, থার্স্টোন, গিলফোর্ড অ্যান্ড স্টানবার্গ। স্পিয়ারম্যান, থার্স্টোন, গিলফোর্ড এবং স্টানবার্গ বুদ্ধির প্রকৃতি সম্পর্কে কি বলেছেন, তাদের মতে বুদ্ধিটা কি সেই ব্যাপারটা জানতে হবে। ইউনিট 7-এ রয়েছে লার্নার্স মোটিভেশন, শিক্ষার্থীর প্রেরণা। এখানে আমি ডিটেলসে বলছি না। প্রেরণা মানে আমরা আমাদের মধ্যে যখন কোনো কিছু অভাব সৃষ্টি হয়, যখন আমাদের
ধরো মনে করো খাদ্যের অভাব, তখন খাদ্য পাওয়ার জন্য আমাদের মনের মধ্যে যে একটা অস্থির অবস্থা সৃষ্টি হয়, সেটাই এক প্রকারের প্রেরণা, মোটিভেশন। ঠিক আছে। আচ্ছা, তাহলে কনসেপ্ট অফ মোটিভেশন, প্রেরণার ধারণা, থিওরিজ অফ মোটিভেশন, মোটিভেশনের বিভিন্ন তত্ত্ব। এখানে তিনটা, হ্যাঁ কতগুলো তত্ত্ব রয়েছে এখানে আমাদের জানতে হবে। মাসলো, উইনার, তারপরে ম্যাকলেল্যান্ড, হ্যাঁ অ্যাটিকসন, অ্যাটিকসন, এদের হচ্ছে তত্ত্বগুলো জানতে হবে। তারপরে রয়েছে মোটিভেশন এবং লার্নিং, মানে শিখন এবং প্রেরণার কি সম্পর্ক রয়েছে সেটা আমাদের জানতে হবে। এবার দেখো 8ম ইউনিটে লার্নার্স অ্যাটেনশন, শিক্ষার্থীর মনোযোগ। নেচার অফ অ্যাটেনশন, মনোযোগের প্রকৃতি। ডিটারমিনেন্টস অফ অ্যাটেনশন, মনোযোগের নির্ধারক। আর থিওরিজ অফ অ্যাটেনশন, অ্যাটেনশনের বিভিন্ন তত্ত্ব। সেখানে রয়েছে বোর্ডবেন্ডের ফানেল থিওরি, ঠিক আছে। তারপর রিসোর্স অ্যালোকশন থিওরি, তারপর মডার্ন ভিউ অফ অ্যাটেনশন। তাহলে এখানে আমাদের মোটামুটি দুটো তত্ত্ব জানতে হবে, একটা রিসোর্স অ্যালোকশন থিওরি আর একটা রয়েছে বোর্ডবেন্ডের ফানেল থিওরি। আর মডার্ন ভিউজ অফ অ্যাটেনশন অর্থাৎ কি মনোযোগের আধুনিক ব্যাখ্যা। এবার 9 নম্বর ইউনিটে কি রয়েছে দেখো, লার্নার্স পার্সোনালিটি অ্যান্ড মেন্টাল হেলথ, শিক্ষার্থীর ব্যক্তিত্ব এবং মানসিক স্বাস্থ্য। কনসেপ্ট অফ পার্সোনালিটি, ব্যক্তিত্বের ধারণা। থিওরিজ অফ পার্সোনালিটি, ব্যক্তিত্বের তত্ত্ব। এলিমেন্টারি আইডিয়া অফ সাইকোডাইনামিক, ঠিক আছে, সাইকোডাইনামিক। তাহলে এলিমেন্টারি আইডিয়া অর্থাৎ এলিমেন্টারি আইডিয়া বলতে কিনা প্রাথমিক যে সমস্ত মানে ন্যূনতম ধারণা। সাইকোডাইনামিক মানে, ডাইনামিক মানে কি যান্ত্রিকতা, মানে চলমান বা গতিশীল, বা এই যে সাইকোডাইনামিক, তাহলে কি হচ্ছে সাইকো অর্থাৎ কি মানসিক দিকের কথা বলা আছে, তাই মনের যে গতিশীলতা তার সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা করতে হবে। তার সঙ্গে সঙ্গে কি আচ্ছা এটা হচ্ছে বলছে কি ট্রেট বা এটাকে আমরা বলতে পারি যে ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। অ্যান্ড সোশ্যাল লার্নিং থিওরিজ, এই যে সামাজিক শিক্ষণ তত্ত্বের, সামাজিক শিখন খদন্তন তালব্যস্বই হ্রস্বইকার খদন্তন শিখন, সামাজিক শিখন তত্ত্ব এবং তার বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। তাহলে সাইকোডাইনামিক যে বিষয়টা অর্থাৎ মনোগতিশীলতা, তার কিছু বৈশিষ্ট্য এবং তার সম্পর্কে সাধারণ কিছু ধারণা আমাদের জানতে হবে। সেই সঙ্গে সঙ্গে আমাদের জানতে হবে সোশ্যাল লার্নিং থিওরিজ অর্থাৎ সামাজিক শিখনের তত্ত্ব। তারপরে রয়েছে কনসেপ্ট অফ মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের ধারণা অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, এবং কি অ্যাডজাস্টমেন্ট কথার অর্থ হচ্ছে কি মানে সামঞ্জস্য করে নেওয়া, মানিয়ে নেওয়া, ঠিক আছে, তার ধারণা, সামঞ্জস্যের ধারণা এবং মানসিক স্বাস্থ্যের ধারণা। কজ অফ ডিস্টার্ব মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের যে সমস্যা হয় তার কারণটা কি, ঠিক আছে। এডুকেশন অ্যান্ড মেন্টাল হেলথ, শিক্ষা এবং মানসিক স্বাস্থ্য কিভাবে সম্পর্কযুক্ত হয়ে আছে সেটা আমাদের জানতে হবে। এবার দেখো 10 নম্বর ইউনিট, এখানে কি রয়েছে, লার্নার্স উইথ এক্সেপশনাল অ্যাবিলিটি, শিক্ষার্থীর কিছু ব্যতিক্রমী ক্ষমতা। সেখানে রয়েছে দেখো গিফটনেস, প্রতিভাবান, কনসেপ্ট অ্যান্ড স্পেশাল নিডস অফ গিফটেড লার্নার্স, প্রতিভাবান শিক্ষার্থীদের ধারণা এবং তাদের কি কি বিশেষ চাহিদা রয়েছে সেগুলো। আইডেন্টিফাইং গিফটেড লার্নার্স, তাহলে কিভাবে এই প্রতিভাবান শিশুদের কি আমরা চিহ্নিত করব এবং দেয়ার এডুকেশন, তাদের শিক্ষা। তাহলে এখানে গিফটেড মানে কি তারা অধিক বুদ্ধিমান, ঠিক আছে, তারা হচ্ছে প্রতিভাবান মানে অনেক তাদের বুদ্ধি, খুব বুদ্ধি বেশি, যারা সাধারণের থেকে অনেক উচ্চ পর্যায়ে, উচ্চ মেধাবীরও উপরে, ঠিক আছে, অতি উচ্চ মেধাবী যদি বলা যায়, যাদের আইকিউ হচ্ছে 140 মানে 139-এর উপরে, ঠিক আছে, আইকিউ মানে ইন্টেলিজেন্ট কোশিয়েন্ট। তো যাই হোক সেগুলো পরে রয়েছে। হ্যাঁ, তো এখানে আর একটা বিষয় রয়েছে মেন্টাল রিটার্ডেশন, মেন্টাল
রিটার্ডেশন রয়েছে, কনসেপ্ট অ্যান্ড টাইপ অফ মেন্টাল রিটার্ডেশন। তাহলে দেখো এই মেন্টাল রিটার্ডেশন অর্থাৎ কি না, মানসিক যে অস্থিরতা বা মানসিক যে প্রতিবন্ধকতা, অ্যাকচুয়ালি মানসিক প্রতিবন্ধকতা, মানসিকভাবে প্রতিবন্ধী, মানসিকভাবে সে যদি অসুস্থ হয়, তো সেই মানসিক প্রতিবন্ধকতার কনসেপ্ট, ধারণা এবং বিভিন্ন মানসিক প্রতিবন্ধকতা সম্পর্কে জানতে হবে, টাইপগুলো, স্তর, মানে প্রকারভেদগুলো, ক্লাসিফিকেশনগুলো, আর কি ক্যারেক্টারিস্টিক্স অফ রিটার্ডেড লার্নার্স, মানে প্রতিবন্ধকতার যে মানে বৈশিষ্ট্যগুলো রয়েছে, মানসিক প্রতিবন্ধকতার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। সেই সঙ্গে কজেস অফ ডিস্টার্ব মেন্টাল হেলথ, এই যে মানসিক প্রতিবন্ধকতার বিভিন্ন কারণগুলো আমাদের জানতে হবে। তার সঙ্গে সঙ্গে এডুকেশন অফ দ্য রিটার্ডেড চিলড্রেন, এই যে মানসিক প্রতিবন্ধকতায় আক্রান্ত শিশুদের শিক্ষা, মানে তাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া হবে, তাদের জন্য শিক্ষকের ভূমিকা কী হতে পারে, সেখানে তার অভিভাবক অভিভাবিকাদের ভূমিকা কী হতে পারে, এগুলো রয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দুটো পেপার আলোচনা করলাম। তো এরপর দেখো রয়েছে কি পেপার 3। ঠিক আছে, এখানে রয়েছে কি সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি। এখানে একই রকম ফার্স্ট মডিউল রয়েছে, এখানে রয়েছে ফার্স্ট মডিউলে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড সোসাইটি, শিক্ষা এবং সমাজ। প্রথমে রয়েছে সোসিওলজি অফ এডুকেশন, অর্থাৎ কি না শিক্ষার মানে শিক্ষায় সোসিওলজি, শিক্ষায় সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা। ইভলিউশন অফ সোসিওলজি, দেখো ইভলিউশন, ইভালুয়েশন নয়, ইভলিউশন অর্থাৎ বিবর্তন, সমাজের বিবর্তন। এ ব্রিফ অ্যাকাউন্ট মানে সংক্ষেপে আলোচনা করতে হবে। মিনিং অ্যান্ড স্কোপ অফ সোসিওলজি অফ এডুকেশন, শিক্ষামূলক সমাজতত্ত্বের অর্থ এবং পরিধি। সোশ্যাল ডিটারমিনেন্টস অফ এডুকেশন, সমাজতাত্ত্বিক শিক্ষার বিভিন্ন নির্ধারকগুলো, তার মধ্যে আমাদের যেগুলো পড়তে হবে সেটা রিলিজিয়ান মানে ধর্ম, ক্লাস শ্রেণী, কালচার সংস্কৃতি, টেকনোলজি প্রযুক্তি, ইকোনমিক ইস্যু মানে অর্থনৈতিক প্রসঙ্গ। তারপরে রয়েছে কি সোসাইটি অ্যান্ড ইটস কনস্টিটিউয়েন্ট ফ্যাক্টরস, আচ্ছা সমাজ এবং তার উপর প্রভাব বিস্তারকারী বা সেখানকার কিছু বিশেষ উপাদান। ঠিক আছে, তাহলে হচ্ছে সমাজ এবং সেখানকার কিছু প্রয়োজনীয় উপাদান, যেমন হচ্ছে কি লোকেশান, জায়গা, পপুলেশান, জনসংখ্যা, হিউম্যান রিলেশান, মানব সম্পর্ক, এডুকেশান। তাহলে এটা এই সমস্ত উপাদানগুলো রয়েছে। তারপরে রয়েছে কি এডুকেশান অ্যাজ সোশ্যাল সাবসিস্টেম, অর্থাৎ শিক্ষা হচ্ছে সামাজিক উপপ্রক্রিয়া। ঠিক আছে, সামাজিক উপপ্রক্রিয়া হিসেবে শিক্ষা, সেটা আমাদের জানতে হবে। আর কি না সোশ্যাল ফাংশন অফ এডুকেশান, শিক্ষার বিভিন্ন সামাজিক যে সমস্ত কার্যাবলী রয়েছে সেগুলো কি কি। ঠিক আছে, সোশ্যাল ফাংশন সামাজিক কার্যাবলী। 2 রয়েছে দেখো সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ, কনসেপ্ট অফ সোশ্যালাইজেশন, সামাজিকরণের ধারণা, এজেন্সিস অফ সোশ্যালাইজেশন, সামাজিকীকরণের বিভিন্ন সংস্থা, অ্যান্ড এডুকেশন এডুকেশন, শিক্ষা এবং সামাজিকীকরণের বিভিন্ন সংস্থা। তার মধ্যে রয়েছে কি পরিবার, কমিউনিটি, সমাজ, পিয়ার গ্রুপ, দল। ঠিক আছে, তারপরে মিডিয়া, গণমাধ্যম, তারপরে রয়েছে স্কুল, বিদ্যালয়, স্টেট পলিসি, রাষ্ট্রীয় নীতি, অ্যান্ড রিলিজিয়ান মানে ধর্ম। তাহলে এই সমস্ত এজেন্সি বা সংস্থাগুলো সম্পর্কে জানতে হবে, যেগুলো কি না সামাজিকীকরণ এবং শিক্ষায় তাদের ভূমিকা রাখে। 3য় ইউনিটে রয়েছে সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তন। এখানে কি রয়েছে মিনিং অ্যান্ড ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তনের অর্থ এবং বিভিন্ন উপাদানগুলো। তারপর রয়েছে এডুকেশন অ্যান্ড কালচার, শিক্ষা এবং সংস্কৃতি, এডুকেশন অ্যান্ড ডেমোক্রেসি, শিক্ষা এবং গণতন্ত্র, এডুকেশন অ্যাজ এ ভেহিকেল অফ সোশ্যাল চেঞ্জ, বলছে শিক্ষা হলো সমাজ পরিবর্তনের হাতিয়ার বা বাহন বা যান। ঠিক আছে, ভেহিকেল মানে কি যানবাহন। ঠিক আছে, তো সেইভাবে দেখানোর কথা বলেছে আর কি, শিক্ষা হচ্ছে সমাজ পরিবর্তনের বাহন কিভাবে। তারপর সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, বিজ্ঞান এবং প্রযুক্তিগত উন্নয়ন। 4 নম্বর ইউনিটে রয়েছে কি
মডার্নিটি মানে আধুনিকতা, কনসেপ্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্নিটি, আধুনিকতার ধারণা এবং তার বৈশিষ্ট্য। তারপরে মডার্নাইজেশন থ্রু এডুকেশন, শিক্ষার মাধ্যমে কিভাবে আধুনিকতা সম্ভব, আধুনিকতার মানে আধুনিক হওয়া সম্ভব কিভাবে শিক্ষার দ্বারা, সেটা আমাদের জানতে হবে। 5 নম্বর ইউনিটে রয়েছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড মোবিলিটি। তাহলে কি বলছে, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অফ মোবিলিটি, অর্থাৎ সামাজিক বিভাজন এবং বিচলন। স্ট্র্যাটিফিকেশন মানে কি, বিভক্ত করা, মানে সমাজের মধ্যে বিভিন্ন ভাগ, ঠিক আছে। তো সমাজকে কিভাবে বিভক্ত হয়ে যাচ্ছে, সমাজ স্ট্র্যাটিফিকেশন ঘটছে সমাজের মধ্যে, তো সেগুলোর মধ্যে জানতে হবে। তার সঙ্গে সঙ্গে মোবিলিটি মানে বিচলন। মিনিং অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড মোবিলিটি, সামাজিক বিভাজন এবং বিচলনের অর্থগুলো আমাদের জানতে হবে। তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপ অফ এডুকেশন অ্যান্ড সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড মোবিলিটি, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে শিক্ষার সঙ্গে সামাজিক বিভাজন এবং সামাজিক বিচলনের কি রিলেশনশিপ, কি সম্পর্ক রয়েছে সেটা জানতে হবে। তারপরে ডাইমেনশন অফ কালচার ডাইভার্সিটি ইন ইন্ডিয়া, ভারতীয় সংস্কৃতির যে বৈচিত্র্য সেটা জানতে হবে। অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অফ এডুকেশন, শিক্ষাক্ষেত্রে তাদের কি ভূমিকা রয়েছে সেটা জানতে হবে। সেখানে রয়েছে কিনা ভাষা, ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ান, ধর্ম, এথনিসিটি অর্থাৎ কি জনজাতি, তারপরে কাস্ট জাতি, তারপরে টেরিটোরিয়ালিটি অর্থাৎ কি আঞ্চলিকতা, ঠিক আছে। তো এগুলো কিভাবে শিক্ষাক্ষেত্রে প্রভাব বিস্তার করছে, তাহলে এগুলোই কি, এগুলো হচ্ছে কালচার ডাইভার্সিটি, মানে সাংস্কৃতিক যে বৈচিত্র্যের মধ্যে এগুলো পড়ছে, এবং এগুলো কিভাবে শিক্ষাক্ষেত্রে সহায়তা করছে সেগুলো আমাদের জানতে হবে। তারপরে রয়েছে দেখো এডুকেশন, শিক্ষা, তারপরে রয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট, জাতীয় উন্নয়ন, ন্যাশনাল আইডেন্টিটি, জাতীয় পরিচয়, তার ন্যাশনাল ইন্টিগ্রেশন অর্থাৎ জাতীয় ঐক্য বা জাতীয় সংহতি সম্পর্কে জানতে হবে। মডিউল 2-তে থিওরি অ্যান্ড সোশ্যাল ইস্যুজ ইন এডুকেশন, শিক্ষায় বিভিন্ন তত্ত্ব এবং সোশ্যাল ইস্যু, সামাজিক প্রসঙ্গ, ঠিক আছে। 6 ইউনিটে রয়েছে থিওরি অফ সোশিওলজি, সমাজবিদ্যার বিভিন্ন তত্ত্ব ইন দেয়ার ইম্প্যাক্ট অন এডুকেশন, শিক্ষায় তাদের প্রভাব, ঠিক আছে। ফাংশনালিস্ট অর্থাৎ ক্রিয়াবিদ বা ক্রিয়াবাদী যে তত্ত্ব সেটা। তারপরে মার্ক্সীয় আর ইন্টেগ্রাল হিউম্যানিস্ট থিওরি, অখণ্ড মানবতাবাদ, ইন্টেগ্রাল মানে অখণ্ড, ঐক্য, ঠিক আছে, একসঙ্গে। তাহলে অখণ্ড মানবতাবাদের যে তত্ত্ব সেটা আমাদের জানতে হবে। এরপর হচ্ছে সোশ্যাল ডিটারমিনেন্টস অফ এডুকেশন, শিক্ষার বিভিন্ন সামাজিক উপাদান, ভিউ অফ ডুরখেইম, তারপরে পার্সনস মার্টন, তারপরে বোর্ডিয়াম অ্যান্ড ইয়ং। বোর্ডিয়াম বলতে এর নাম অ্যাকচুয়ালি বর্দু, ঠিক আছে, এর নাম অ্যাকচুয়ালি বর্দু, ইংরেজিতে সেটা উচ্চারণ করে বোর্ডিয়াম, এবং হচ্ছে মাইকেল ইয়ং। এরপর দেখো 7 নম্বর ইউনিটে রয়েছে ইকুয়ালিটি অফ এডুকেশন অপরচুনিটি, অর্থাৎ কি শিক্ষায় সমসুযোগ। মিনিং অফ ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি, শিক্ষায় সমসুযোগের ধারণা বলছি অর্থ। তারপর কনস্টিটিউশনাল প্রাইভেশন ইন্ডিয়া, মানে সাংবিধানিক যে সমস্ত ধারণাগুলো রয়েছে এই সমস্ত সম্পর্কে সেগুলো জানতে হবে। ফ্যাক্টরস এফেক্টিং ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি, শিক্ষায় সমসুযোগের বিভিন্ন যে কোন উপাদানগুলো প্রভাব বিস্তার করে সমসুযোগের ক্ষেত্রে। প্রবলেম অফ এডুকেশন অফ ডিসঅ্যাডভান্টেজেস পিপুল, মানে অনগ্রসর সম্প্রদায়ের মানুষদের শিক্ষাগত বিভিন্ন সমস্যা, যেমন কি ওমেন, নারীদের শিক্ষাগত সমস্যা। ডিসঅ্যাডভান্টেজেস কমিউনিটি, মানে অনগ্রসর যে সমাজ সেখানে কি শিক্ষাগত সমস্যা। ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি চ্যালেঞ্জ, যারা হচ্ছে শারীরিক এবং মানসিক দিক থেকে অক্ষম, তাদের তারা কিভাবে প্রবলেমে পড়ছে, তো সেগুলো আমাদের জানতে হবে। তার সঙ্গে সঙ্গে প্রবলেমস রিলেটেড টু রুরাল, আরবান,
ইন্ডাস্ট্রিয়াল পপুলেশন, অর্থাৎ কি গ্রামীণ, তারপরে শহুরে এবং আঞ্চলিক বলছি শিল্পাঞ্চলে যে সমস্ত মানুষেরা থাকে তাদের কি ধরনের শিক্ষাগত সমস্যা রয়েছে সেগুলো আমাদের জানতে হবে, এবং সেই সমস্যার সমাধানও কিভাবে করা যাবে সেগুলো আমাদের জানতে হবে। এবারে দেখো 8 ইউনিট, গ্রুপ, গোষ্ঠী, নেচার অ্যান্ড টাইপ অফ গ্রুপস। গ্রুপ বা দল বা গোষ্ঠীর প্রকৃতি এবং প্রকারভেদ। তার সঙ্গে সঙ্গে প্রাইমারি, সেকেন্ডারি গ্রুপ, প্রাথমিক এবং এখানে সেকেন্ডারি মানে কি গৌণ গোষ্ঠী এক প্রকারের, ঠিক আছে। সেকেন্ডারি গ্রুপস মানে হচ্ছে গৌণ গোষ্ঠী। এবারে কিনা ফরমেশন অফ ক্লাসরুম গ্রুপস অ্যান্ড ক্লিক্স। এই ক্লিক্স মানে হচ্ছে কি ফরমেশন অফ ক্লাসরুম গ্রুপস কথার অর্থ হচ্ছে শ্রেণীকক্ষে যে বিভিন্ন দল হয় তার ফরমেশন, ঠিক আছে, তার গঠন আর কি এক প্রকার। অ্যান্ড ক্লিক্স মানে হচ্ছে চক্র, ঠিক আছে, গোষ্ঠী চক্র। তার সঙ্গে সঙ্গে ইম্প্যাক্ট অফ গ্রুপস অন এডুকেশন, শিক্ষায় এই গোষ্ঠীর কি ভূমিকা রয়েছে সেটা। আর সোশিওমেট্রি, সোশিওমেট্রি কথার অর্থ হচ্ছে সমাজমিতি, ঠিক আছে। সমাজমিতি হচ্ছে একটা পদ্ধতি যার মাধ্যমে বোঝা যায় যে একজন ব্যক্তি সে কি সামাজিক না সামাজিক নয়। সামাজিক দৃষ্টিভঙ্গিতে একজন ব্যক্তিকে বোঝা যায় যে সে সামাজিক কিনা, সেই পদ্ধতি হচ্ছে সোশিওমেট্রি। এবার দেখো ইউনিট 9, ইউনিট 9 রয়েছে ডিলাইনকুয়েন্সি অ্যান্ড ইয়ুথ আনরেস্ট। ডিলাইনকুয়েন্সি কথার অর্থ হচ্ছে অপরাধ প্রবণতা, অ্যান্ড ইয়ুথ আনরেস্ট কথার অর্থ হচ্ছে যুব অসন্তোষ বা ছাত্র অসন্তোষ। সেখানে সোশিওলজিক্যাল অ্যান্ড আদার ভিউজ অন দেয়ার কজেস অ্যান্ড রেমিডিজ, অর্থাৎ কি না সোশিওলজিক্যাল অ্যান্ড আদার ভিউজ, সামাজিক এবং অন্যান্য দিক থেকে এই অপরাধ প্রবণতা এবং ছাত্র অসন্তোষের কারণগুলো আমাদের জানতে হবে। তার সঙ্গে সঙ্গে রেমিডিজ কি কি রয়েছে, অর্থাৎ তাকে কাটিয়ে ওঠার জন্য, ছাত্র অসন্তোষ বা অপরাধ প্রবণতাকে কাটিয়ে ওঠার জন্য কি কি ব্যবস্থা রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। লাস্ট ইউনিট 10, ইউনিট 10 রয়েছে এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষামূলক প্রতিষ্ঠান এবং সোশ্যাল মাইক্রোসিস্টেম, সামাজিক অনুপদ্ধতি। ইন্ট্রা ইনস্টিটিউশন অ্যান্ড ইন্টার ইনস্টিটিউশন অ্যান্ড ইন্ট্রা ইনস্টিটিউশনাল ডাইনামিক ইন এডুকেশনাল ইনস্টিটিউশন। তাহলে কি বলছে, শিক্ষামূলক প্রতিষ্ঠানে আন্তঃপ্রতিষ্ঠান এবং আন্তঃপ্রতিষ্ঠান এবং অন্তঃপ্রাতিষ্ঠানিক যে গতিশীলতা সেটা আমাদের জানতে হবে। আর কিনা ইনস্টিটিউশনাল ক্লাইমেট মানে প্রতিষ্ঠানগত যে আবরণ, মানে একটা প্রতিষ্ঠান কেমন হবে কি ব্যাপার তার যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে আমাদের তার অর্থটা জানতে হবে। ইনস্টিটিউশনাল ক্লাইমেট, ঠিক আছে, প্রাতিষ্ঠানিক আবরণের যে অর্থ সেটা আমাদের জানতে হবে। তার সঙ্গে সঙ্গে ডিটারমিনেন্টস অ্যান্ড ইম্প্যাক্ট অফ এডুকেশন, এই শিক্ষামূলক আবরণ তার হচ্ছে কি ধরনের প্রভাব রয়েছে, তার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো বা কি কি রয়েছে, মানে নির্ধারকগুলো কি কি রয়েছে সেগুলোও জানতে হবে। তার সঙ্গে সঙ্গে রয়েছে কি লিডারশিপ, অর্থাৎ কি নেতৃত্ব। টাইপস, স্টাইল অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। টাইপস মানে প্রকারভেদ, স্টাইল মানে যে তার শৈলী কেমন ধরনের, অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। এবার দেখো রয়েছে পেপার 4। পেপার 4-এ কি রয়েছে না মেথোডোলজি অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ট্রিটমেন্ট অফ ডেটা, অর্থাৎ শিক্ষামূলক গবেষণার পদ্ধতি এবং তথ্যের পরিসংখ্যান সম্মত পরিচর্যা। এখানে ট্রিটমেন্ট মানে পরিচর্যা। এখানেও একইভাবে মডিউল 1 রয়েছে এবং নিচে দিকে আমরা মডিউল 2 পাবো। মডিউল 1-এ রয়েছে মেথোডোলজি অফ এডুকেশনাল রিসার্চ, শিক্ষামূলক গবেষণার পদ্ধতি। ইউনিট 1-এ রয়েছে কি ইউনিট 1A, ঠিক আছে, এখানে রয়েছে কনসেপ্ট, এম অ্যান্ড নেচার অফ সায়েন্টিফিক রিসার্চ, অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণার ধারণা, লক্ষ্য অ্যান্ড নেচার প্রকৃতি। এর মধ্যে রয়েছে মানে এটা একটা এই যে ইউনিট 1-এর এ, এই ইউনিট 1-এর এর যে বিষয় সেটা হচ্ছে কনসেপ্ট, এম অ্যান্ড নেচার অফ সায়েন্টিফিক রিসার্চ। এখানে রয়েছে কনসেপ্ট অ্যান্ড এইমস অফ সায়েন্টিফিক রিসার্চ, মানে বিজ্ঞান বা বৈজ্ঞানিক গবেষণার ধারণা এবং লক্ষ্য। তারপর রয়েছে নেচার অফ সায়েন্টিফিক রিসার্চ, অর্থাৎ
বৈজ্ঞানিক গবেষণার প্রকৃতি, এডুকেশনাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ। তারপর রয়েছে শিক্ষামূলক গবেষণা এবং বৈজ্ঞানিক গবেষণা। টাইপস অফ এডুকেশনাল রিসার্চ, শিক্ষামূলক গবেষণার ধরন, সেখানে ফান্ডামেন্টাল, মৌলিক, অ্যাপ্লাইড, প্রায়োগিক এবং অ্যাকশন। মানে কি অ্যাকশন মানে কি? তাহলে প্রথম পেলাম কি মৌলিক, তারপরে হচ্ছে প্রায়োগিক যেটাকে আমরা প্রয়োগ করতে পারবো, আরেকটা হচ্ছে কি অ্যাকশন মানে হচ্ছে কার্যকরমূলক বা কার্যকরী যে রিসার্চ, সেটা কার্যবাহী যে রিসার্চ। তারপরে হচ্ছে কি হিস্টোরিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল রিসার্চ ইন এডুকেশন, শিক্ষায় দার্শনিক এবং ঐতিহাসিক গবেষণা। তারপরে এথনোগ্রাফি মানে নৃতত্ত্ব গবেষণা, ঠিক আছে, নৃতত্ত্ববিদ্যা সম্পর্কে গবেষণা। তারপরে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ, অর্থাৎ গুণগত এবং পরিমাণগত গবেষণা, ঠিক আছে। তো এরপরে দেখো রয়েছে কি ইউনিট 1B ভ্যারিয়েবলস, চল, বিভিন্ন ধরনের যে চল রয়েছে সেগুলো সম্পর্কে। কনসেপ্ট অফ ভেরিয়েবল, চলের প্রকার মানে চলের ধারণা, কনসেপ্ট ধারণা। টাইপস অফ ভেরিয়েবলস, চল বা চলকের ধরন, সেখানে রয়েছে ডিপেন্ডেন্ট নির্ভরশীল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ভেরিয়েবল, তাহলে স্বাধীন ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তারপর রয়েছে ইন্টারভেইনিং ভেরিয়েবলস, অর্থাৎ কি মধ্যবর্তী চল। তারপরে এখানে কি রয়েছে, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সট্রানিউয়াস ভেরিয়েবলস, অর্থাৎ অসংলগ্ন যে সমস্ত চলক সেগুলো। আর কি রয়েছে রিসার্চ অ্যান্ড কন্ট্রোল ভেরিয়েবলস, গবেষণা ভিত্তিক এবং নিয়ন্ত্রিত চলক বা নিয়ন্ত্রিত চল বা গবেষণামূলক চল। এবারে দেখো তাহলে এটা হচ্ছে কি ইউনিট 1-এর এ এবং ইউনিট 1-এর বি গেল। এবার ইউনিট 2, ঠিক আছে, ইউনিট 2-তে কি রয়েছে আমরা জানবো। এখানে কি রয়েছে স্যাম্পল অ্যান্ড স্যাম্পলিং আর কি অ্যাকচুয়ালি। তাহলে স্যাম্পল অ্যান্ড স্যাম্পলিং, নমুনা এবং নমুনায়ন, কনসেপ্ট অফ পপুলেশন, এখানে জনসমষ্টির কথা বলছে, জনসমষ্টি বা সমগ্রকের ধারণা, অ্যান্ড স্যাম্পল নমুনার ধারণা। ক্যারেক্টারিস্টিক্স অফ গুড স্যাম্পল, ভালো নমুনার কি বৈশিষ্ট্য হতে পারে। প্রবাবিলিটিজ স্যাম্পলিং টেকনিক্স, তাহলে কি না সম্ভাব্যতা বা সম্ভাবনা নমুনায়নের কৌশল। কনসেপ্ট অফ প্রবাবিলিটি, সম্ভাবনার ধারণা। টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ প্রবাবিলিটি, সম্ভাবনা বা সম্ভাব্যতার বৈশিষ্ট্য এবং ধরন। আচ্ছা, আর কি রয়েছে মানে এই মানে প্রবাবিলিটি, স্যাম্পল অ্যান্ড স্যাম্পলিং, মানে সম্ভাব্যতার যে স্যাম্পল অর্থাৎ নমুনা এবং স্যাম্পলিং নমুনায়ন, তার সম্ভাব্যতার নমুনা এবং সম্ভাব্যতার নমুনায়নের ধরন এবং বৈশিষ্ট্যগুলো জানতে হবে। তারপরে রয়েছে কি নন প্রবাবিলিটি স্যাম্পলিং, অর্থাৎ কি নিঃসম্ভাবনার নমুনায়ন। টাইপ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ নন প্রবাবিলিটি, তাহলে কি না এই যে বলেছি যে নন প্রবাবিলিটি স্যাম্পল অ্যান্ড স্যাম্পলিং, তাহলে নিঃসম্ভাব্যতার বা নিঃসম্ভাবনার যে নমুনা এবং নমুনায়ন রয়েছে তার টাইপস অর্থাৎ ধরন এবং ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য জানতে হবে। তারপরে দেখো ইউনিট 3A তে কি রয়েছে ফর্মুলেশন অফ রিসার্চ। আচ্ছা, এখানে কি রয়েছে ফর্মুলেশন অফ রিসার্চ প্রবলেম অ্যান্ড রিসার্চ ডিজাইন, এখানে তাহলে গবেষণার নকশা এবং গবেষণার সমস্যা রয়েছে। ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সমস্যার ব্যাপারে মানে রিসার্চ প্রবলেমের ব্যাপারে। এখানে কি রয়েছে না ক্যারেক্টারিস্টিক্স অফ গুড রিসার্চ প্রবলেম, মানে ভালো গবেষণামূলক সমস্যার বৈশিষ্ট্যগুলো কি কি। সিলেকশন অফ রিসার্চ প্রবলেম, গবেষণামূলক সমস্যার নির্বাচন। তারপরে কি ফার্মিং হাইপোথেসিস অর্থাৎ প্রকল্প যে তার প্রক্রিয়াকরণ।
মিনিং অফ হাইপোথিসিস, প্রকল্পের অর্থ, প্লেস অফ হাইপোথিসিস ইন রিসার্চ, গবেষণায় প্রকল্পের স্থান, টাইপ অফ হাইপোথিসিস, হাইপোথিসিসের বিভিন্ন বিভাগ বা ধরনগুলো। এবার দেখো ইউনিট 3 বিতে কি রয়েছে। ইউনিট 3 বিতে রয়েছে সার্চ ডিজাইন। সার্চ ডিজাইনে কি রয়েছে না, মিনিং অফ রিসার্চ ডিজাইন। তাহলে রিসার্চ ডিজাইনের যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে গবেষণামূলক নকশার অর্থ, নিড মানে প্রয়োজনীয়তা, অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ গুড রিসার্চ ডিজাইন, ভালো গবেষণামূলক নকশার কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে। তারপরে কি না, ডেসক্রিপটিভ রিসার্চ অর্থাৎ ব্যাখ্যামূলক গবেষণা, সেখানে রয়েছে সার্ভে, জরিপ পদ্ধতি, এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, পরীক্ষণমূলক গবেষণার নকশা। টাইপ অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন, পরীক্ষামূলক নকশার ধরন। প্রথমে রয়েছে সিঙ্গেল গ্রুপ ডিজাইন মানে একক দলীয় যে নকশা। তারপরে রয়েছে কি কোয়াসি এক্সপেরিমেন্টাল ডিজাইন, আংশিক পরীক্ষণমূলক নকশা। তারপর র্যান্ডমাইজ ডিজাইন, এলোমেলো বা অসংলগ্ন, র্যান্ডমাইজ ব্লক ডিজাইন অর্থাৎ এলোমেলো ব্লক ডিজাইন বা নকশা। তারপরে রয়েছে ফ্যাক্টোরিয়াল ডিজাইন, ফ্যাক্টোরিয়াল মানে কি উৎপাদনকারী বা উৎপাদনকীয় বা উৎপাদকীয় অর্থাৎ কি ফ্যাক্টোরিয়াল ডিজাইন কথার অর্থ হচ্ছে উৎপাদকীয় নকশা, ঠিক আছে, উৎপাদকীয় গবেষণা নকশা। আর কি কোরিলেশন রিসার্চ ডিজাইন অর্থাৎ গবেষণার যে সহগতি সম্পর্ক বা সহগতির যে নকশা সেটা রয়েছে, ঠিক আছে। কোরিলেশন মানে হচ্ছে সহগতি বা হচ্ছে সহসম্পর্ক বা পারস্পরিক সম্পর্ক, যাই বলতে পারো। এরপর কি ইউনিট 4 টুলস মানে কি সাধনীগুলো মানে উপকরণ, ঠিক আছে। আর কি না কালেকশন অফ ডেটা, তথ্য সংগ্রহ। এখানে কি রয়েছে মিনিং অ্যান্ড টাইপস অফ ডেটা, টুলস অ্যান্ড মেথডস অফ ডেটা কালেকশন। আচ্ছা, প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে যে তথ্যের অর্থ এবং ধরন। তারপর হচ্ছে টুলস, তথ্য সংগ্রহ করা। তারপর বলছে টুলস অ্যান্ড মেথডস অফ ডেটা কালেকশন মানে তথ্য সংগ্রহের যে উপকরণগুলো, টুলসগুলো, আর মেথডস যে পদ্ধতিগুলো, তথ্য সংগ্রহের যে পদ্ধতিগুলো সেগুলো আমাদের জানতে হবে। তো সেই তথ্য সংগ্রহের মেথডসের মধ্যে কি কি রয়েছে না, অবজারভেশন পর্যবেক্ষণ, ইন্টারভিউ অন্তর্দর্শন, তারপরে রয়েছে কোশ্চেনারি মানে হচ্ছে প্রশ্নকরণ, টেস্ট স্কেল মানে অভিক্ষার স্কেল, অ্যানালাইসিস অফ ডেটা মানে তথ্যের বিশ্লেষণ। তারপরে দেখো ইউনিট 5-এ কি রয়েছে। ইউনিট 5 রয়েছে রাইটিং এ রিসার্চ রিপোর্ট মানে গবেষণামূলক যে প্রতিবেদন, সেই প্রতিবেদন লিখন, গবেষণামূলক প্রতিবেদন লিখন। ইম্পর্টেন্স অফ রাইটিং এ রিসার্চ রিপোর্ট, গবেষণামূলক প্রতিবেদন লিখনের গুরুত্ব কি। পারপাস অফ রাইটিং এ রিসার্চ রিপোর্ট, গবেষণামূলক প্রতিবেদন লেখার উদ্দেশ্য কি। স্টেপস ইনভলভড ইন দ্য রিপোর্ট রাইটিং, এই প্রতিবেদন লিখনের ক্ষেত্রে কি কি ধাপ রয়েছে, স্টেপসগুলো আমাদের জানতে হবে। এবারে দেখো মডিউল 2-তে রয়েছে সম্পূর্ণ রাশিবিজ্ঞান বিষয় রয়েছে, স্ট্যাটিস্টিক্যাল ট্রিটমেন্ট অফ ডেটা মানে তথ্যের রাশিবিজ্ঞান সম্মত পরিচর্যা। এখানে ইউনিট 6-এ রয়েছে নিডস অফ স্ট্যাটিস্টিক্যাল ট্রিটমেন্ট অফ ডেটা অ্যান্ড ডেসক্রিপটিভ অ্যানালাইসিস অর্থাৎ কি না তথ্যের রাশিবিজ্ঞান সম্মত পরিচর্যা এবং বর্ণনামূলক বিশ্লেষণ। নিড অফ স্ট্যাটিস্টিক্যাল ট্রিটমেন্ট অফ ডেটা ইন এডুকেশনাল রিসার্চ বলছে শিক্ষামূলক গবেষণার ক্ষেত্রে তথ্যের রাশিবিজ্ঞান সম্মত পরিচর্যা কেন দরকার, নিড দরকারটা কি, ঠিক আছে, তথ্যগুলোকে রাশিবিজ্ঞান সম্মতভাবে সাজানো কেন দরকার গবেষণার ক্ষেত্রে সেটা আমাদের জানতে হবে। আর কি প্রিপারেশন অফ ডেটা অ্যানালাইসিস মানে তথ্যকে বিশ্লেষণ করার জন্য প্রস্তুতি, সেক্ষেত্রে কি রয়েছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অর্থাৎ পরিসংখ্যা বিভাজন, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের মধ্যে আমাদের যেটা জানতে হবে মিন, মিডিয়ান আর মোড অর্থাৎ গড়, মিডিয়ান মধ্যমান আর মোড ভূশিষ্টক। তারপর হচ্ছে মেজার অফ ভেরিয়েবিলিটি
মানে বিষমতার পরিমাপ। বিষমতার পরিমাপে কি রয়েছে? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, অর্থাৎ কি আদর্শায়িত যে বিচ্যুতি। ডিভিয়েশন কথাটা হচ্ছে বিচ্যুতি, আর হচ্ছে স্ট্যান্ডার্ড মানে আদর্শ বিচ্যুতি। তারপরে হচ্ছে কোয়ার্টাইল ডিভিয়েশন, চতুর্থাংশ বিচ্যুতি। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা, মানে তথ্যের গ্রাফিক্যাল উপস্থাপন, ঠিক আছে। মানে গ্রাফ খাতায় যে বিভিন্ন তথ্যগুলো আমরা এঁকেছি অনেক ছোট, মানে 9-10-এও রয়েছে, তো যাই হোক সেই গ্রাফ খাতায় আমাদের আঁকতে হবে, ঠিক আছে। আচ্ছা, সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে কি ফ্রিকোয়েন্সি পলিগন, পরিসংখ্যা বহুভুজ, হিস্টোগ্রাম, আয়তলেখ, আর হচ্ছে তারপরে কি রয়েছে নেচার অফ ডিস্ট্রিবিউশন, মানে বিভাজনের প্রকৃতি। তাহলে কি রয়েছে কনসেপ্ট অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, স্বাভাবিক বন্টনের ধারণা, অ্যান্ড নর্মাল প্রবাবিলিটি কার্ভ, স্বাভাবিক বন্টনের রেখা। আর কি না ডিভিয়েশন ফ্রম নর্মালিটি, এখানে ডিভিয়েশন ফ্রম নর্মালিটির মধ্যে রয়েছে স্কুনেস বা প্রতিবৈষম্য। এই যে স্কুনেস লেখা আছে, স্কুনেস এটাকে আরেকটা নামে বলা হয়, সেটা হচ্ছে প্রতিবৈষম্য। আরেকটা রয়েছে কি কার্টোসিস বা তীক্ষ্ণতা। এগুলো কিন্তু সব বৈজ্ঞানিক, ঠিক আছে, রাশিবিজ্ঞান সম্মত যে বিষয়গুলো আর কি, রাশিবিজ্ঞানের বিভিন্ন বিষয়। আচ্ছা, ইউনিট 7-এ কি রয়েছে না রিলেশন অ্যান্ড প্রেডিকশন। রিলেশন মানে কি সম্পর্ক, এবং প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী বা অনুমান যেটাকে বলি। এখানে কি রয়েছে কোরিলেশন, সহগতি। সহগতির মধ্যে রয়েছে প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন, প্রোডাক্ট মুভমেন্ট যে সহগতি সেটা রয়েছে। তারপরে বাইসিরিয়াল রয়েছে, তারপরে পয়েন্ট বাইসিরিয়াল কোরিলেশন, ঠিক আছে, পয়েন্ট বাইসিরিয়াল কোরিলেশন রয়েছে। তারপরে ফাই কোএফিসিয়েন্ট, বা ফাই সহগ। অ্যাকচুয়ালি কোরিলেশন কথার অর্থ যদি আমরা সহগ ধরি, সেখানে পয়েন্ট বাইসিরিয়াল সহগ, প্রোডাক্ট মুভমেন্ট সহগ, বাইসিরিয়াল সহগ, তারপরে ফাই সহগ, ঠিক আছে। এরপর হচ্ছে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন, র্যাঙ্ক সহগ স্পিয়ারম্যানের। তারপরে কি সিগনিফিকেন্স অফ কোরিলেশন, এই সহগের গুরুত্ব, ঠিক আছে। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে রিগ্রেশন অ্যান্ড প্রেডিকশন। রিগ্রেশন অর্থাৎ নির্ভরণ অ্যান্ড প্রেডিকশন মানে সেই ভবিষ্যৎবাণী বা অনুমান যেটাকে বলছে। লিনিয়ার অ্যান্ড মাল্টিপল রিগ্রেশন, রৈখিক এবং বহুমুখী যে নির্ভরণ সেটা রয়েছে, বা বহু রিগ্রেশন বা বহু যে নির্ভরণ সেটা রয়েছে। এরপর কি না মাল্টিভ্যারাইয়েট রিলেশন। এখানে রয়েছে কি পার্টিয়াল কোরিলেশন, মাল্টিপল কোরিলেশন। পার্টিয়াল মানে হচ্ছে কি আংশিক, মানে অংশভেদে, ঠিক আছে, অংশে অংশে বিভক্ত এমন সহগ। আংশিক বা অংশভেদে যে ধরনের সহগ হয় সেটা। আর একটা হচ্ছে মাল্টিপল কোরিলেশন, অর্থাৎ হচ্ছে কি বহুমুখী বা বহু সহগ, ঠিক আছে। এরপর দেখা রয়েছে কি ইউনিট 8 রয়েছে টেস্টিং হাইপোথেসিস। টেস্টিং হাইপোথেসিস বলতে অভিক্ষার প্রকল্প রচনা বা প্রকল্প রচনার যে বিষয় সেটা এখানে রয়েছে। প্রথমে রয়েছে কম্প্যারিজন অফ টু মিনস টি টেস্ট, কোরিলেশন অ্যান্ড টি টেস্ট বলতে এখানে কোরিলেশন অ্যান্ড আনকোরিলেটেডের কথা বলা হয়েছে। আর হচ্ছে কি টি টেস্ট ফর স্মল এন অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, এবং শেষে রয়েছে কি না বিষমতার যে বিশ্লেষণ সেটা রয়েছে। তার আগে রয়েছে কম্প্যারিজন, তুলনা, ঠিক আছে, তুলনা অফ টু মিনস, ঠিক আছে। টি টেস্টের যে তুলনা সেটা রয়েছে। টি টেস্ট মানে তার মধ্যেই রয়েছে কোরিলেশন এবং আনকোরিলেটেড, ঠিক আছে। তারপরে টি টেস্ট ফর স্মল এন, এই বিষয়টা রয়েছে। তারপরে হচ্ছে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, অর্থাৎ মানে তোমার বিষমতার যে বিশ্লেষণ সেটা রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো ইউনিট 9-এ কি রয়েছে। ইউনিট 9-এ রয়েছে নন প্যারামেট্রিক টেস্ট। নন প্যারামেট্রিক টেস্ট মানে হচ্ছে কি না অপরামাত্রিক পরীক্ষা, ঠিক আছে। এই অপরামাত্রিক পরীক্ষার মধ্যে প্রথমে রয়েছে কি চাই বা কাই স্কোয়ার, কাই বর্গ পরীক্ষা। তারপরে সাইন টেস্ট, হ্যাঁ। তারপরে রয়েছে উইলকসন সাইন র্যাঙ্ক টেস্ট,
ঠিক আছে। তারপর রয়েছে কি মিডিয়ান টেস্ট, এরপর কি না মান হুইটনি ইউ টেস্ট, ঠিক আছে, মান হুইটনি ইউ পরীক্ষা, ঠিক আছে, এটা রয়েছে। তারপরে ইউনিট 10-এ কি রয়েছে, সাইকোলজিক্যাল স্কেলিং, অর্থাৎ মনোবৈজ্ঞানিক যে স্কেল, পার্সেন্টাইল পার্সেন্টাইল স্কোর কথার অর্থ কি না শতাংশভাবে, মানে শতাংশের ভিত্তিতে যে তথ্য হয়, ঠিক আছে, তো সেটা রয়েছে শতাংশ স্কোর আর শতাংশ র্যাঙ্ক, পার্সেন্টাইল র্যাঙ্ক, টি স্কোর এবং জেড স্কোর, এই 4টা বিষয় রয়েছে। এগুলো সুবিধা অসুবিধা আমাদের জানতে হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু রয়েছে আমাদের 4টা পেপারগুলো কিন্তু খুব বড় বড় পেপার, ধীরে সুস্থে এগুলো আলোচনা করতে হবে। তো তোমরা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকতে পারো, কারণ এর পরে আমরা ধীরে ধীরে পুরো সিলেবাস ওয়াইজ আলোচনা করব, যাতে তোমরা বিভিন্ন জায়গা থেকে নিজেদের সময় মতো ভিডিওগুলো দেখে নিয়ে বিষয়টার সম্পর্কে একটা আইডিয়া করতে পারো বা পরীক্ষায় লিখতে পারো। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।